আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। ঈদ মানেই ত্যাগ, ঈদ মানেই ভালোবাসা। ঈদুল আজহা আমাদের শিক্ষা দেয় নিঃস্বার্থতা। আর এই ত্যাগের মহিমার মাঝে আছে অনেক খুশি, আছে ভালোবাসা, আর আছে সেই অনাবিল হাসি যা সবচেয়ে বেশি ফুটে ওঠে আমাদের ছোট্ট শিশুদের মুখে। ঈদের সেরা সৌন্দর্যটি তখনই আসে যখন আমরা একসাথে হাসি, একসাথে আনন্দ ভাগ করি, ধনী গরিব বড় ছোট সবাই মিলেমিশে। বন্ধুরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ উল আজহা উপলক্ষে আমরা করব যার বিশেষ আয়োজন চলো ঈদে হাসি ছড়াই অনুষ্ঠানে। তোমাদের সাথে আছি আমি আনিশা আমিন, আমি সাদিকা নামসাদ। আজ আমরা নিয়ে যাচ্ছি তোমাদের এক ঐতিহাসিক যাত্রার একটি স্থানে, যা আমাদের অতীত ঐতিহ্য আর রাজকীয়তার এক গর্বিত স্মারক। বুড়িগঙ্গার তীরে পুরান ঢাকার বুকে দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদ, যার প্রতিটি ইটে লুকিয়ে আছে শত বছরের গল্প। নবাবদের সেই অভিজ্ঞতা, সেই সংস্কৃতি আর ইতিহাস আজও জীবন্ত হয়ে আছে আহসান মঞ্জিলে। চলো আজ আমরা ঘুরে দেখি সেই ঐতিহাসিক স্থাপনটি আর জানি এক সোনালী সময়ের স্মৃতি। বন্ধুরা, তোমাদেরকে আবারও জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কর্মব্যস্ত ভ্রমণ পিপাসু মানুষ ঈদের এই ছুটির দিনে বেরিয়ে পড়ে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য জানার কাজে। ঈদের এই পঞ্চম দিনে এবারের পর্বে আমরা ঘুরে দেখব এক ঐতিহাসিক ও মনোরম স্থান, ঢাকার গর্ব পুরান ঢাকার বুকে অবস্থিত আহসান মঞ্জিল। এক সময় যে স্থানে ছিল নবাব পরিবারের আভিজাত্য ও রাজকীয়তা, আজ তার ইতিহাসে জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। লাল গোলাপি রঙের এই রাজকীয় প্রাসাদটি শুধুমাত্র একটি স্থাপত্যই নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের এক অমূল্য স্মারক। আহসান মঞ্জিল ঢুকতেই চোখে পড়ে সুবিশাল এক গোলাপি রঙের প্রাসাদ। প্রাসাদের মূল ফটক দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে দণ্ডায়মান এক সৈন্যের। সে সময়কার যুদ্ধক্ষেত্রে ব্যবহার হতো এ সকল পোশাক আত্মরক্ষার ঢাল হিসেবে। আমাদের আহসান মঞ্জিল জাদুঘরের পথের মূল প্রবেশ পথ এটাই। প্রথম ঢুকতে যে নিদর্শনটা, এটা হচ্ছে সৈনিকের বর্ম, অর্থাৎ তখনকার সময়ে নবাবদের যে সৈনিক ছিল তাদের যুদ্ধ বিগ্রহে ব্যবহার করতো যেই ঢাল এবং তরোয়ার, তাই না? এই তরোয়ার স্বর্ণবিষিত এই সৈনিকের বর্ম, এটা মূলত মেটাল অর্থাৎ ধাতবের তৈরি। এটা দর্শকদেরকে বোঝানোর জন্য এই নিদর্শনটা এখানে দেওয়া হয়েছে। আহসান মঞ্জিল নির্মিত হয়েছিল 1859 সালে, যা পরবর্তী সময়ে 1872 সালে এক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হলে তা আবার নতুন রূপে গড়ে তোলা হয়। নবাব আব্দুল গনি তার পুত্র আহসানুল্লাহর নামানুসারে এই প্রাসাদের নাম দেন আহসান মঞ্জিল। আজ এটি একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে সেই সময়কার আসবাবপত্র, তৈজসপত্র, পোশাক, অস্ত্র এবং আরও অনেক কিছু। পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আহসান মঞ্জিল। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। 1897 সালে 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোড সংলগ্ন নহবত খানটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করে। এখানকার সবচেয়ে মনোমুগ্ধকর বিষয়, এই প্রাসাদ থেকে দেখা যায় বুড়িগঙ্গা নদীর অপার সৌন্দর্য। সন্ধ্যার আলোয় এখানকার দৃশ্য সত্যি মোহময়। ভেতরে ভ্রমণকালে চোখে পড়ে অসংখ্য ঐতিহাসিক নিদর্শন। সেই সময় ব্যবহৃত টেবিল থেকে শুরু করে রয়েছে অসংখ্য প্রত্নতাত্ত্বিক স্থাপনা। আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, এটা ছিল তখনকার সময়ে নবাবদের ভোজন কক্ষ। এখানে নবাব এবং তাদের দেশি বিদেশি যত অতিথিবৃন্দ আসতো তাদেরকে এখানে তারা মধ্যাহ্ন ভোজের আয়োজন করতো। টেবিলে যে সমস্ত ইনটেক্স আছে এগুলো অরিজিনাল, একবারে মূল নিদর্শন। আর যেগুলো দেখতে পাচ্ছেন চেয়ার,
এগুলো আগের মূলানুরূপে পরে আবার তৈরি করা হয়েছে। প্যানগুলো দেখতে পাচ্ছেন, এই প্যানগুলো তখন ছিল ডিসি প্যান, তখন এগুলা সংগ্রহ করে পরবর্তীতে এসিতে রূপান্তরিত করা হয়েছে, এসিতে রূপান্তরিত করা এগুলা ব্যবহার করা হচ্ছে আর কি। এখানে এসে যেন আমরা ফিরে যাই 1 শতাব্দী পেছনে, সেই জমকালো নবাবী যুগে। প্রতিটি কক্ষ, প্রতিটি জানালা, এমনকি প্রতিটি দেয়াল যেন ইতিহাসের কথা বলে। অসংখ্য স্থাপনার মধ্যে হঠাৎ চোখে পড়ে বিশালাকার এক মাথার খুলি। কৌতূহলবশত এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সহকারী নিরাপত্তা পরিদর্শক আমাদের জানান, এটি সেই সময়কার এ প্রাসাদের এক বিশ্বস্ত হাতি ছিল, যার নাম ফিরোজ জং। তাই তো সেই বিশালদেহী হাতির স্মৃতি ধরে রাখতেই প্রাসাদের মাঝে রাখা হয়েছে সেটির নিদর্শন। আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি, বিল্ডিং এর এটা মিডল মানে মধ্যস্থান, ঠিক এটার উপরে গম্বুজ। এখানকার মূল আকর্ষণ হচ্ছে হাতির মাথার কঙ্কাল। তখনকার সময়ে অসংখ্য হাতি ছিল, অনেক হাতি ছিল, তার মধ্যে সবচেয়ে বড় নবাবে এটার নাম রাখছে ফিরোজ জং। এত বিশ্বস্ত ছিল ওরা, ফিরোজ জং বলে নাম ধরে ডাকলে ওটা চলে আসতো। হ্যাঁ, মানে ওই এই হাতিটা, এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কঙ্কাল। আপনি যদি এটা মনে করেন, এটা যদি একটা চামড়া কান থাকে তাহলে এটা কত বিশাল দেখা যাবে, এটা শুধু কঙ্কালটা। আমরা পর্বজয়ের সকল সদস্যদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল এই প্রত্নতাত্ত্বিক স্থান জানা নিয়ে। কৌতূহলী চোখগুলো ঘুরে ঘুরে দেখছিল আহসান মঞ্জিলের প্রত্যেকটি আনাচে কানাচে। আছে বিশাল এক লকার, যেখানে হয়তো নবাবরা লুকিয়ে রাখতেন তাদের সম্পদ কিংবা গুরুত্বপূর্ণ সকল নথিপত্র। প্রত্যেকটি নিদর্শনের পাশেই রয়েছে সেগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ভেতরে আরও দেখা মিলে প্রাচীনকালে ব্যবহৃত আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতালের সরঞ্জাম। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসার জন্য আহসান মঞ্জিল বন্ধুরা তোমাদের জন্য হতে পারে একদম পারফেক্ট একটি গন্তব্য। ইতিহাস, স্থাপত্য আর আনন্দ সব একসঙ্গে উপভোগ করতে পারবে এখানে এসে। প্রত্নতাত্ত্বিক এসব নিদর্শন ইতিহাসগুলো সম্পর্কে আরও বেশি জানাতে হবে শিশু কিশোরদের। পুরো প্রাসাদ ঘুরতে ঘুরতে আমরা যেন ফিরে গিয়েছিলাম সেই 153 বছর পূর্বে। বিচরণ করেছিলাম সেই সময়ে। বাড়ির নকশা, কারুকাজগুলো বারবার বুঝিয়ে দেয় আমাদের প্রাচীন ইতিহাস কতটা সমৃদ্ধ ছিল। প্রাসাদ থেকে বের হওয়া অবধি প্রত্যেকটি মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের স্মৃতির পাতায়। নবাব পরিবার, তাদের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি সবকিছুই আজও নিঃশব্দে কথা বলে এই দেয়ালের ফাঁকে ফাঁকে। আমাদের দায়িত্ব এই ইতিহাসকে শুধু দেখে যাওয়ার নয়, বরং ধরে রাখা, ভালোবাসা ও পরবর্তী প্রজন্মকে তা পৌঁছে দেওয়ারও। আহসান মঞ্জিল আমাদের শিখিয়ে দেয় সময় চলে যায়, মানুষ হারিয়ে যায়, কিন্তু ইতিহাস যদি সংরক্ষিত হয় তাহলে তা যুগের পর যুগ বেঁচে থাকে স্মৃতির পাতায়। চলো বন্ধুরা, ঈদের এই আনন্দ, ইতিহাসের সৌন্দর্যকেও ভাগ করে নেই। গড়ে তুলি এমন একটি ভবিষ্যৎ যেখানে আমরা আমাদের অতীতকে সম্মান করি, সংরক্ষণ করি এবং ভালোবাসি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি আহসান মঞ্জিল থেকে। তোমাদের সবাইকে জানাই আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ফাতিহা আয়াত, একটি নাম যেটি এখন শুধুই বাংলাদেশে নয়, বিশ্বজুড়ে শিশু ও তরুণদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। তিনি ছোট্ট হলেও তার কাজ বিশাল। জন্ম যুক্তরাষ্ট্রে, কিন্তু তার হৃদয়ে বাংলাদেশ। তিনি জাতিসংঘে গিয়ে শিশুদের পক্ষে কথা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এখন শিশুদের মধ্যে সচেতনতা ছড়াচ্ছেন। আজ তার সাথে আমরা ঈদের খুশি ভাগ করে নিতে চাই। চলো তাহলে দেখে আসা যাক।
وهو الذي مرج البحرين هذا عذب فرات وهذا ملح أجاج وجعل بينهما برزخا وحجرا محجورا. And this means it is He who released the two bodies of water, one sweet and fresh, and the other salty and bitter. And He has set a partition and a complete barrier between them. মাত্র 7 বছর বয়সে প্রথম ভাষণ, এরপর থেকে থেমে থাকেনি তার পথ চলা। জাতিসংঘ, ইউনিসেফ, বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ছোট্ট ফাতিহা বড়দের মাঝে দাঁড়িয়ে দিয়েছেন জোরালো বার্তা। ছোট্ট বন্ধুরা, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই বিশেষ আড্ডায় আমাদের সাথে রয়েছে এক অসাধারণ অতিথি। তিনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছেন পৃথিবীকে রক্ষা করা, শিশুদের অধিকার, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আওয়াজ তোলার। জাতিসংঘে ভাষণ দিয়েছে, পৃথিবীর সব দেশের বড় বড় নেতাদের সামনে কথা বলেছেন। জলবায়ু পরিবর্তনের মতো কঠিন বিষয় নিয়ে কাজ করেছেন ছোট্ট এই বয়সেই। তিনি বাংলাদেশের মেয়ে, কিন্তু বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। হ্যাঁ, আমি বলছি ফাতিহা আয়াতের কথা। আজ তিনি এসেছেন আমাদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে। চলো তাহলে তার গল্প শুনে আসি। ঈদ মোবারক, কেমন আছেন? ঈদ মোবারক, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাতিহা, আমাদের ছোট্ট বন্ধুরা অনেক কৌতূহলী। তারা জানতে চায় তুমি কিভাবে এত ছোট বয়সে জাতিসংঘে গিয়ে ভাষণ দিলে? প্রথম সুযোগটা এসেছিল আমার বার্থডের দিনে। সো তখন আমার 7th বার্থডে, এবং সেই দিনটি ছিল ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে। সো ইউনাইটেড নেশনসে একটি ইভেন্ট ছিল, এবং বাবা মা চিন্তা করলো যে এই বছর ফাতিহাকে একটু ডিফারেন্ট কিছু একটা বার্থডে গিফট দেয়। সো তখন তারা আমাকে ইউনাইটেড নেশনসের সেই ইভেন্টে নিয়ে গিয়েছিল, নট টু স্পিক বাট জাস্ট এমনিতে আমাকে ইভেন্টটা দেখানোর জন্য। তখন I met the former Canadian Minister for Women Affairs, Maryam Monsef, and I was the youngest in the room. সবচেয়ে ছোট ছিলাম। সো তখন মারিয়াম মনসেফ আমাকে দেখে she was very surprised এবং বললো যে তুমি এখানে কী করছো। সো আমি তখন বললাম যে আমার বার্থডে, এবং আমার বাবা মা আমাকে নিয়ে এসেছে to celebrate my birthday। এবং তখন সে আমার সাথে কথা বললো, she asked about my dreams and whatever, and so তখন বললো যে I have a voice, and আমি যদি correct opportunities বা সুযোগ পাই তাহলে I can go a long way. So that really inspired me. এরপরে এরকম আরেকটা ইভেন্ট ছিল ফর আই থিঙ্ক চিলড্রেন্স অর ইউথ ডে, এবং সেখানে গিয়ে যে Q&A সেশনটা ছিল, সো আমার সেদিন কথা বলার মানে আই ওয়াজন্ট সাপোজ টু টক, বাট সেখানে একটা প্যানেলের পর যে Q&A সেশন ছিল, সেই Q&A সেশনে মাইকটা ওপেন করে দিয়েছে টু দ্য ফ্লোর। সো তখন বাবা বললো যে জাস্ট সে হোয়াটএভার, তোমার মাথায় যা আসে, যেই প্রবলেম নিয়ে যা আসে তা বলে দাও। সো তখন Q&A সেশনটা আমি কাজে লাগিয়ে আমি আমার প্রথম ইউনাইটেড নেশনসে বক্তৃতা দেই about the Rohingya crisis. It was a very short speech না বলবো, একটু কথা বলেছি for around 2 or 3 minutes, but সুযোগটা mainly এসেছে from Maryam Monsef and from that Q&A session. I would like to now talk about how the youths can help out in a huge problem that has recently taken place in my country, Bangladesh. Refugee people from Myanmar, who are called the Rohingya, are cutting down trees from the forests, and they're using the wood to build the houses and to cook, and they're burning the wood, and they are doing the deforestation, causing the carbon dioxide emission, and they're also doing the global warming. শুধু বক্তব্যেই নয়, কাজেও ফাতিহা দিচ্ছেন দৃষ্টান্ত। তিনি শিশু অধিকার, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, মানসিক স্বাস্থ্য ও বিশ্ব শান্তি নিয়ে কাজ করছেন। And I hope that you all convince the youths so that we can keep playing our role in the role of the youths. Thank you. জলবায়ু নিয়ে যখন তুমি কথা বলেছিলে, তখন মানুষ এটাকে কিভাবে গ্রহণ করেছিল? ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু নিয়ে কথা বলাটা মানুষ আই থিঙ্ক অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, স্পেশালি আমার অডিয়েন্স, আমার ভিউয়ার্সরা, বিকজ আই থিঙ্ক এভরিওয়ান রেকগনাইজ এবং বুঝতে পেরেছে যে এটা আসলে অনেক বড় একটা ইস্যু, এবং এটা এই সমস্যা যদি আমরা এখন না সমাধান করি তাহলে ফিউচারে গিয়ে আমাদের জেনারেশনেই কিন্তু আমরা অনেক প্রবলেমে পড়বো। উইচ ইজ ওয়াই আই থিঙ্ক যে আমি যখন এই টপিক নিয়ে অ্যাওয়ারনেস করেছি বা অ্যাডভোকেট করেছি এবং অন্যদের মাঝে অ্যাওয়ারনেস তৈরি করেছি, তখন এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটেড ইট অ্যান্ড টুক দ্য মেসেজ।
তোমার পরিবার তোমাকে এত দূর আসতে কিভাবে সাহায্য করেছে? মা বাবা কি তোমার সবচেয়ে বড় সাপোর্টার? অবশ্যই আমি মনে করি যে আমার বাবা মা আমাকে সাহায্য করেছে এত দূর আসতে, বিকজ আমরা যখন নিউ ইয়র্কে ছিলাম তখন বাবা মা আমাকে প্রথমে ইউনাইটেড নেশনসে বক্তৃতা দেওয়ার সুযোগ করে দিয়েছে, এবং আমার এই জার্নিতে during my collaborations with different organizations বড় বড় ওয়ার্ল্ড লিডারদের সামনে কথা বলাতে আমাকে সেই কনফিডেন্সটা দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে। অ্যান্ড ডেফিনেটলি আমি মনে করি যে তাদের সাপোর্ট বা তাদের সাহায্য ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। তুমি পড়াশোনার পাশাপাশি তোমার কাজকে ভারসাম্য কিভাবে করো? ইউজুয়ালি আমি কি করি, আমি দিনের মধ্যে আমার যে সকল কাজ থাকে সেটা আমি ভাগ করে নিই। সো দেখা যায় যে আমি প্রতিদিনই তো পড়তে হয়, বিকজ আমার স্কুলে যাই, স্কুলের কাজ থাকে, তার বাইরেও আমার অনেক পড়াশোনা থাকে। বাট তাছাড়া আমার যে অ্যাডভোকেসি ওয়ার্কটা সেটা আমি চেষ্টা করি দিনের মধ্যে, উইকের মধ্যে ভাগ করে নিতে। যেরকম ফর এক্সাম্পল আমি মেইনলি উইকেন্ডসটা রাখি ফর মাই অ্যাডভোকেসি, বিভিন্ন ধরনের প্রোগ্রামসের জন্য। তুমি কোন বিষয়টা পড়তে বেশি পছন্দ করো আর কোনটা তোমার একদমই পছন্দ না? স্কুলে আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথস, বিকজ ম্যাথে যে একটা কারেক্ট অ্যান্সার থাকে, আই লাইক নোয়িং দ্যাট ইটস কারেক্ট, আই লাইক হ্যাভিং দ্যাট confidence in the answer in myself. দেখা যায় যে অন্য সাবজেক্টে there can be various different answers এবং তখন আমি কনফিউজড হয়ে যাই যে কোনটা সঠিক বা কোনটা কারেক্ট কোনটা রং। বাট ম্যাথে that one answer I like that, you know, that finalization, that correctness. কোন সাবজেক্টে আমি সবচেয়ে কম পছন্দ করি? I think history, because history, while it is important, I feel like sometimes ক্লাসে আমি মনোযোগ হারিয়ে ফেলি। আমাদের পাস্টে যা হয়েছে definitely is important, but I just don't, you know, like it that much. আচ্ছা, পড়াশোনার পাশাপাশি তুমি কি করতে পছন্দ করো? বই পড়া, কবিতা আবৃত্তি, ঘোরাঘুরি, কি পছন্দ করো? সবচেয়ে বেশি আমি বই পড়তে পছন্দ করি, স্পেসিফিকলি ধরো মার্ডার মিস্ট্রি, থ্রিলার এরকম। আই রিয়েলি লাইক দি ইনভেস্টিগেটিভ সাইড। বাবা আমাকে সবসময় বলে যে অন্য বই পড়ো, অন্য জানা দেখো, বাট আই থিঙ্ক ফিকশন এবং মার্ডার মিস্ট্রি, থ্রিলার এই রকম বই আমার পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে। আই অলসো লাইক ধরো লাইক দ্য ক্লাসিক বুকস, যেরকম গলিভার্স ট্রাভেলস, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 days, এরকম ক্লাসিক বুকসগুলো আমার ভালো লাগে। বাট ইয়া, এরকম দিস ইজ ওয়ান অফ মাই মেন হবিস। আমরা দেখেছি তোমার কিছু বই বের হয়েছে, বইগুলো কি লিখেছি? যেই বইগুলো আমি লিখেছিলাম দ্যাট ওয়াজ অনেক আগে। সো আমার প্রথম বই বের হয় আই থিঙ্ক when I was 8 or 9, অ্যান্ড দুইটা ছিল, there was Bear with a Bear and Sisters Reunion. সো অনেক ছোটদের গল্প, মানে ইটস ভেরি ফর লিটল কিডস। এরপরে আমার একটা বই বের হয় ডায়েরি অফ আ মুসলিম কিড, অ্যান্ড দ্যাট ওয়াজ বেসিক্যালি অ্যাবাউট, মানে অনেক দেখা যায় যে আমার সাথে আলহামদুলিল্লাহ হয় নাই, বাট আমি শুনেছি এবং আমার আশেপাশে আমার ফ্রেন্ডসদের সাথেও হয়েছে। বাট অনেক সময় বিকজ ইউনো গার্লস ওয়্যার হিজাব, এর কারণে অনেক বুলিংয়ের শিকার হয়। অ্যান্ড সো ডায়েরি অফ আ মুসলিম কিড ওয়াজ বেসিক্যালি অ্যাবাউট দ্যাট বুলিং, হাউ টু ফাইট ইট। এরপরে আরেকটা বই বের হয় গণিতপুরে বিজ্ঞানন্দ, and that was about, you know, enjoying maths and science, because দেখা যায় যে especially in বাংলাদেশ অনেক সময় ছেলেমেয়েরা ম্যাথস বা সায়েন্স পড়তে পছন্দ করে না, they don't enjoy it, they find it very boring. So মানে মজার সাথে কিভাবে এটা পড়া যায় বা কিভাবে পড়তে পারি, গণিতপুরে বিজ্ঞানন্দ was about that. দারুণ। তাহলে আমরা এবার ঈদ নিয়ে কথা বলি। তো তুমি ছোটবেলায় কিভাবে ঈদ উদযাপন করতে, আর এবছর বাংলাদেশে আসার পর কিভাবে ঈদ উদযাপন করলে? ছোটোবেলায় বাংলাদেশে যখন ছিলাম up until I was 4 years old, তখন তো অবভিয়াসলি আমার মনে নেই, এত ছোটো বয়সে তো আমার মনে থাকার কথাও না। বাট আমেরিকাতে যখন আমি, মানে আমার যে মেমোরিজ আছে, আমেরিকাতে বাবা মা প্রতি বছরই ওখানে কোরবানি দিয়েছে। অলদো সেখানে একটু ডিফারেন্ট সিস্টেম, সেখানে বুচারের কাছে গিয়ে তারপর বুচার স্পেশাল মানে প্রসেসের মাধ্যমে। সো আমেরিকাতে আমরা প্রতি বছরই দিয়েছি, বাট ইট ওয়াজ ডিফারেন্ট সিস্টেম। এখানে এবার যা দেখলাম, যেরকম আমাদের গ্যারেজে গরুটা এনে তারপর গরুটা ফ্লোরে শুয়ে তারপর জবাই করলো, দিস ওয়াজ ভেরি ডিফারেন্ট টু হোয়াট আইভ সিন ইন নিউ ইয়র্ক, যেভাবে আমরা সেখানে কোরবানি দিয়েছি। বাট আই থিঙ্ক এই ঈদটা যে একটু ডিফারেন্ট কেটেছে, দ্যাট ওয়াজ ডেফিনেটলি অ্যান ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। ফালাকও আমাদের গরু ছাগলের সাথে অনেক মজা করেছে, আমার ছোটো ভাই অনেক মজা করেছে। সো ওভারঅল এই ঈদটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে, অলদো ইট ওয়াজ আ বিট ডিফারেন্ট টু হাউ আই এম অ্যাকাস্টমড। তার উদ্যোগে তৈরি হয়েছে গ্লোবাল কিডস ইনিশিয়েটিভ, যেখানে শিশুরা নিজের অভিজ্ঞতা শেয়ার করে, জানে পৃথিবীর কথা, শেখে ভালো থাকার উপায়। আমার একটা নিজের অর্গানাইজেশন আছে যার নাম হচ্ছে চাইল্ড এনডি, which represents climate, health, information, learning and development. এবং আমি চেষ্টা করছি চাইল্ড এনডি কে, I want to take child ND to the next stage.
and I want to help all the children. তুমি ভবিষ্যতে কি ধরনের কাজ করতে চাও? বিজ্ঞানী হতে চাও নাকি লেখক হতে চাও? কোন ধরনের পেশায় তুমি নিজেকে নিয়োজিত করতে চাও? আমি ভবিষ্যতে একজন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই। সো মহাকাশ নিয়ে লাইক গবেষণা বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংটা করা। আই এম ডেফিনেটলি ইন্টারেস্টেড ইন স্পেস। সো এই এরোনটিক্যাল বা অ্যাস্ট্রোনমিক্যাল এই লাইনে যেতে চাই। তোমার মতো তো অনেকেই হতে চায়, তুমি তাদেরকে কি ধরনের পরামর্শ দিতে চাও? আমি বলবো যে তোমার যদি আসলেই কাজ করতে চাও বা ইফ ইউ হ্যাভ আ টপিক দ্যাট ইউ প্যাশনেট অ্যাবাউট, তাহলে একদম ছোটো থেকে শুরু করো, তোমার স্কুলের মধ্যে, তোমার পরিবারের মধ্যে, তোমার কমিউনিটির মধ্যে, এবং সেখান থেকেই তোমাদের প্যাশনের জায়গাটাকে এগিয়ে নাও এবং তোমাদের চিন্তাকে, তোমাদের অ্যাকশনকে এগিয়ে নাও। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন অ্যান্ড হ্যাভ আ ওয়ান্ডারফুল ঈদ। তার এই কাজের স্বীকৃতি এসেছে দেশ বিদেশে। জাতিসংঘ শিশু অধিকার দিবস, ইউনিসেফের জলবায়ু কর্মসূচি আর নানা আন্তর্জাতিক ফোরামে তিনি প্রতিনিধিত্ব করেছেন আমাদের প্রজন্মকে। আজকের এই আড্ডায় আমরা পেয়েছি একজন সত্যিকারের ছোট্ট তারকাকে, ফাতিহা আয়াত, যার চোখে আছে স্বপ্ন, কথায় আছে সাহস, আর হৃদয় আছে পৃথিবীটাকে একটু ভালো করে তোলার চেষ্টা। সে আমাদের শিখিয়েছে বয়স নয়, সাহসী আসল শক্তি। শুধু নিজের জন্য নয়, পৃথিবীর জন্য ভাবতে হবে। ঈদের এই আনন্দঘন দিনে আসুন আমরা প্রতিজ্ঞা করি, ভালো মানুষ হব, সচেতন হব, একে অন্যকে ভালোবাসবো। সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। ভালো থেকো, স্বপ্ন দেখো, এগিয়ে চলো। আল্লাহ হাফেজ। ঈদ মানেই হাসি মুখ, নতুন জামা আর প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সময়। কিন্তু সমাজের এমন কিছু শিশু আছে যাদের কাছে ঈদ মানে শুধু দূর থেকে দেখার আলো, আনন্দ আর মুখের হাসি। তারা বেড়ে উঠছে রাজধানীর কোনো বস্তিতে। নাগরদোলা, ট্রেন রাইড, ঘোড়ার গাড়ি, এসবের নাম শুনলেও বাস্তবে কখনো উঠা হয়নি। এই শিশুদের নিয়েই থাকছে আমাদের এবারের সেগমেন্ট। শহরের রঙিন আলো আর আধুনিক জীবনের পেছনে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে দিন শুরু হয় না খেয়ে। এই শিশুরা আমাদের এই শহরের বুকে বড় হচ্ছে, কিন্তু অধিকার বঞ্চিত, স্বপ্ন বিমুখ। ঈদ মানে তো খুশির দিন, কিন্তু সেই খুশি যদি সীমাবদ্ধ থাকে কিছু মুখে, তাহলে কি তা পরিপূর্ণতা পায়? তাই তো ঈদের এই পঞ্চম দিনকে আরও পরিপূর্ণ করে তুলতে আজ আমরা এসেছি আগারগাঁওয়ে বউবাজারের একটি বস্তিতে। আজ আমরা এখান থেকে কিছু শিশুকে নিয়ে যাব বাংলাদেশের স্বনামধন্য একটি পার্কে ঘোরাতে, তাদের ঈদের দিনকে আরও সুন্দর করে তুলতে। চলো সেই সকল শিশুদের খুঁজে বের করা যাক। কেউ কেউ স্কুলে পড়লেও কেউ তো স্কুলের বদলে তারা যায় ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে। ঈদের জামা মানে শুধু দূর থেকে তাকিয়ে দেখা, আর ম্যানার রাইড সেটা যেন তাদের জন্য কোনো কল্পকাহিনী। আচ্ছা, তুমি কি কখনো কোনো রাইডে চড়েছো? না, টিভিতে দেখেছি, কিন্তু আমি জীবনে চড়িনি। আমার বাপ মায়ের সামনে এত নেই। তুমি কোন ক্লাসে পড়? ক্লাস 4। তুমি কি কখনো শিশু পার্কে গিয়েছো? না, আমি কখনো সময় শিশু পার্কে যাইনি। তোমার কি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, আছে। আজকে তো ঈদের পঞ্চম দিন, তো ঈদের দিন তুমি কিভাবে কাটিয়েছো? এভাবে রাস্তায় খেলাধুলা করে। আর তুমি কি কখনো শিশু পার্কে গিয়েছো? না, যাওয়ার অনেক ইচ্ছা। আজ যদি আমরা তোমাদের নিয়ে শিশু পার্কে ঘুরতে যাই, তোমাদের কেমন লাগবে? অনেক মজা, আরও আমাদের মা বাবা খুশি হবে অনেক। ঠিক সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে আমরা ঈদের পঞ্চম দিনে একটি ছোট্ট উদ্যোগ নেই। আমরা ঠিক করি এই শিশুগুলোকে নিয়ে যাব ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে একটি আনন্দময় দিন উপহার দিতে। আমরা যখন ঈদ বা ছুটির দিনে পরিবারের সঙ্গে শিশু পার্কে যাই, বিভিন্ন রাইডে চড়ি, তখন এ সকল শিশু কিশোরদের সময় কাটে এই বস্তিতেই। তাই তো আমরা এবার পরিকল্পনা করেছি এ সকল শিশুদের নিয়ে ঘুরতে যাব ঢাকার একটি দর্শনীয় পার্কে। চলো বন্ধুরা, যাওয়া যাক। চলো তাহলে যাই। ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে ঢুকেই শিশুদের চোখে ছিল বিস্ময় আর কৌতূহল।
নাগরদোলা, ট্রেন রাইড, দোলনা, একের পর এক রাইডে চড়ে তাদের চোখ মুখ ভরে উঠেছিল খুশিতে। আমার এই অনুভূতি অনেক এক্সাইটেড, যে জীবনে ফার্স্ট উঠলাম, অনেক এক্সাইটেড লাগতেছিল, অনেক আনন্দ হচ্ছে। জি, অনেক ভালো লাগছে। আচ্ছা, এই রাইডে উঠে কেমন লাগতেছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে, কি মনে হচ্ছে? স্বপ্নের মতো। কেমন মনে হচ্ছে তোমার এই রাইডে উঠে? আমার আজকে অনেক মজা লাগতেছে এবং মনে হচ্ছে যে সত্যিকারই ঘোরা চলতেছে। বন্ধুরা, আমরা যদি চাই তবে ঈদের খুশি কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিতে পারি সমাজের প্রতিটি কোণায়। এই শিশুগুলোর মুখে হাসি ফোটানোর চেয়ে বড় ঈদের উপহার আর কিছুই হতে পারে না। একটি দিন হয়তো আমাদের কাছে খুব সাধারণ, কিন্তু এই শিশুদের জন্য তা ছিল অসাধারণ, স্বপ্নময়, আনন্দে ভরা। এই ছোট্ট প্রচেষ্টাই প্রমাণ করে ভালোবাসা আর সদিচ্ছা থাকলে বদলে দেওয়া যায় কারো একটা দিন, হয়তো পুরো জীবনও। এই শিশুরা কোনোদিন শিশু পার্কে আসেনি, কখনো এই রাইডগুলোতে ওঠেনি। আজ তারা সেই সব রাইডে ওঠার অভিজ্ঞতা পেল। একটা দিন, কিন্তু তাদের চোখে সেটাই যেন ছিল এক চিরস্মরণীয় স্বপ্ন। একটু ভালোবাসা, একটু সময় কারো জীবনকে দিতে পারে রঙিনতা। আমরা যদি একটু চেষ্টা করি তাহলে ঈদের খুশি ছড়িয়ে দিতে পারি সবার মাঝে। সব শিশুর মুখে থাকুক হাসি, এই হোক ঈদের অঙ্গীকার। ঈদ মোবারক। বন্ধুরা, আজকের এই বিশেষ আয়োজনে আমরা দেখেছি আনন্দ শুধু নিজের জন্য নয়, আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা ভাগ করে নেওয়া যায়। ঈদ মানে কেবল নতুন জামা, সুস্বাদু খাবার কিংবা ছুটির দিন নয়। ঈদ মানে ত্যাগ, ভালোবাসা আর মানুষের মুখে হাসি ফোটানোর প্রচেষ্টা। এই বলে বিদায় নিচ্ছি। বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঈদ মোবারক।